গল্পের শুরুর আগেই আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল 10টা 10 হরর স্পেশালকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। 10টা 10 হরর স্পেশাল এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও, আর এর সাথে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আর স্পটিফাইতে ফলো করতে ভুলো না। আমাদের গল্প সমস্ত আপডেট সেখানে পেয়ে যাবেন। নমস্কার। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এখন 10টা বেজে 10টা। তোমরা শুনছো 10টা 10 হরর স্পেশাল। আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো বুট। শ্রী হেমেন্দ্র কুমার রায়, প্রকৃত নাম প্রসাদ দাস রায়, জন্ম 18 এপ্রিল 1888, একজন বাঙালি সাহিত্যিক ও গীতিকার। লিখেছেন ছোটদের জন্য নানান রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দার গল্প। তাছাড়াও ভৌতিক, অ্যাডভেঞ্চার এবং ঐতিহাসিকের বিভিন্ন গল্প ও উপন্যাস তার আছে। আজকের গল্প পাঠে আমি সুরজিৎ, বিভিন্ন চরিত্রে শান্তি, সাউন্ডে থাকবে SJ, পোস্টার ডিজাইনে সুরজিৎ। শুরু হচ্ছে আজকের প্রথম পর্ব, হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো বুট। 10টা 10 হরর স্পেশাল। বাড়িখানি ভারী ভালো লাগলো। চারিদিকে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার ছবি, মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল পাথর আর লাল কাঁকড় বিছানো পথ। দোতলা বাড়ি, একবারে হাল ফ্যাশন না হলেও সেকালের নয়। বাড়ির জানলা বা দোতলা প্রাচীনে কোনো চিহ্ন নেই, কোথাও ফাটু ধরেনি, কোথাও অসত্য বট এসে জোর করে জিরিয়ে বসেনি। তবুও মনে হলো বাড়িখানি রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ তৈরি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ করে উঠেছে। আমার পক্ষে এ তো এক আকর্ষণের জায়গা। আমি রহস্য ভালোবাসি, রহস্যের মধ্যেই আছে রোমাঞ্চের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা। স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গায় নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে। আজকের ট্রেনেই কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি না দারওয়ান, না ভদ্র না ইতর। তার বয়স 80 হতে পারে, আবার 100 হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমন ভাঙা আছে ঝিরঝিরে দেহের উপরও একবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠুকরিয়ে ঠুকরিয়ে সে এত তাড়াতাড়ি এলো, তার অসম্ভব ক্ষিপ্ত দেখে বিস্মিত হলুম। সে জিজ্ঞাসা করল, আপনারা কি চান? বাড়ির ফটকের উপর লেখা রয়েছে টু লেট। আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি। হয়তো দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কোটর গর্তে ঢুকে গেছে যে প্রথম দৃষ্টিতে তা আমরা দেখতে পাইনি। মনে হলো লোকটি বুঝি অন্ধ। কিন্তু তারপরই লক্ষ্য করলাম এবং দেখলাম 2 কোটরের ভিতর থেকে কি যেন চকচক করছে। 2 অন্ধকার গর্তের মধ্যে থেকে যেন 2 দীপশিখার ইঙ্গিত দিচ্ছে। লোকটি আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলল, ভাড়া নিতে চান? ভাড়া নিতে চান? বেশ। বাড়িখানা আমাদের খুব পছন্দ হয়েছে। বাড়ির মালিক কে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলেতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেবো কাকে? আমাকে।
কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারা। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যের নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ের উপর এক ফোঁটা জল পড়ল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যেই আমাদের অজান্তে আকাশে রয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বলল, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলায়, বারান্দার তলায় গিয়ে দাঁড়ালাম। ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে ফিরে বলল, বৃষ্টিতে আর এখানে চুপচাপ দাঁড়িয়ে লাভ নেই, চল বাড়ির ওপরের ঘরগুলো একটু দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে অর্ধমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিকক্ষণ পরে সে হঠাৎ বলে উঠল, ঘড়িতে কটা বেজেছে? হাত ঘড়ির দিকে তাকিয়ে দৃষ্টিপাত করে বললাম, এখন 5:30। বুড়ো যেন শীতাত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আকাশের মেঘ আরো জমে উঠেছে, অন্ধকারে সন্ধে নামবে তাড়াতাড়ি। এই বৃষ্টি সন্ধ্যের পরই পড়বে, নাও পড়তে পারে। না না, এই বৃষ্টি এখন থামবে না, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখেই বুঝতে পারি। প্রকাশ বলল, কি সর্বনাশ, তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতা ফেরার কথা। বুড়ো ঘাড় নড়াতে নড়াতে বলল, এই বৃষ্টি আজ আর থামবে না, পাহাড়ের নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান? এক্ষুনি পালান। সন্ধ্যের পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এই বৃষ্টি আজ আর থামবে না। এখন সময় আছে, এক্ষুনি পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললাম, হাতটা রাখো। শোনো, এবারে আজ থেকে আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামলে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুললে আবার দেখলাম তার চক্ষু কটরে 2 দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখ্য ব্যাদান করে নীরব হেসে হেসে বলল, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? আমি তখন বললাম, কেন পারবো না? আগেকার মালিক আজ রাতে আসবেন। কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বাড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয়। দোতলার ঘর তার জন্য খোলাই থাকে। এই বৃষ্টির রাতেও ঘরে একটি কাণ্ড ঘটেছিল। আমি বললাম, কি ঘটেছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যের সময় মালিক ফিরে এলেন, তখন ঝোপ ঝোপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। না না, সব কথা আপনাদের আর কাজ নেই, কিন্তু সেদিন থেকে যে বাড়ি খালি, এই বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠে বললাম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো নাকি? যা তা বলে ভয় পাতে চাও? বেশ, তবে তোমরা থাকো,
আমি চললাম, কিন্তু সাবধান, সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্ত পূর্বে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বলল, পাগল। আমি বললাম, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছে নয় কেউ এই বাড়ি নিক, সে একলাই এখানে রাজত্ব করতে চায়। তো বাইরে যখন ভাড়াপত্র টাঙানোই আছে তখন আমাদের ভাব নাকি? চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলায় বারান্দায় উঠে দাঁড়ালাম। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ, আরো জোরে জোরে আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি ঝমঝম করে। সন্ধ্যের আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যের অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা, জল থই থই করা প্রান্তের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘ নিঃশ্বাস। প্রকাশ বিষণ্ণ স্বরে বলল, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দি হতে হবে। উপায় নেই রে, কিন্তু খাবো কি? আমি তখন বললাম, আকাশের জল। তখন প্রকাশ পড়ল, এই সব জিনিসে ঠাট্টা করছি, শোবো কোথায়? তখন আমি বললাম, পিছনে ফিরে হলঘরটা দেখ। ওর 3টে দরজাই খোলা। এখনো যতটুকু আলো আছে তাতে দেখা যাচ্ছে ঘরের ভিতর রয়েছে বড় বড় সোফা, কোচ আর চেয়ার। দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের ওপরে কার্পেট পাতা। আশ্চর্য, এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? এটা কি ভূতের বাড়ি? আমি তখন বললাম, তা মানলে বলতেই হয় এই বাড়ির ভূত আসলে বুড়োই, ঠিক না? বিচিত্র কি বুড়ো! বুড়োর মতো চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি। অছবিমতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো এক মেয়ে, রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার। অবিস্ময়ে দুজনে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সে গান শুনলাম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্ত, অন্তন্ত বর্জ্যের চিৎকার। ঘরের বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললাম, কি গান আসছে কোথা থেকে? প্রকাশ বলল, ওই হলঘরের ভিতর থেকে রে। বিদেশে এসেছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনে হলঘরের ভিতরে ঢুকলাম। সব আসন খালি। ঘরের ভেতরে একটি অজ্ঞান রয়েছে, তার সামনে কেউ নেই। প্রকাশ তবে জোর করেই বলল, যে গাইছে সে কিন্তু এই ঘরেই আছে। আমি বললাম, অসম্ভব, অন্য অন্য কোনো ঘরে কেউ গাইছে। প্রকাশ অস্তর ভরা সরিয়ে বলল, না না, গান হচ্ছে এখানে। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। কিন্তু আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা! বন্ধু, এ মানুষের ঘর নয়, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালো। প্রকাশের কথা মিথ্যে নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম, অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়েছিল শীতের বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বোঝানোর চেষ্টা করছি, এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ। গটগট করে আর ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বলল, এই ওই দেখ, সিঁড়ি দিয়ে কে ওপরে উঠছে।
কিন্তু এই বুড়োর পায়ের শব্দ নয়, আমি বললাম। বুড়ো বেটা নিশ্চয়ই মিছে কথা বলেছে আমাদেরকে। এবারে নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কে উপরে ওঠে? সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল। একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখেও বিশ্বাস করতে পারলাম না, মানুষ নেই অথচ একজোড়া শিকারি বুট। উপরে এসে উঠল জ্যান্ত জীবন্তের মতো। মন বলল, এই দৃশ্যমান বুট পড়ে আছে। কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ দুই অনাহুত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে। প্রকাশ অস্পষ্ট স্বরে বলল, বুঝতে পারছিস, ওটা কিন্তু শিকারির বুট। বুড়োই বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। মনে পড়ছে কথাগুলো? আমি উত্তর দেবার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহে চাপ দিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমার দিকেই। আমরা মহা আতঙ্কে পিছনে হাঁটতে লাগলাম পায়ে পায়ে। আমার দৃষ্টি তীক্ষ্ণ, হৃৎপিণ্ড করছে ধরপড় ধরপড়। হল ঘরে তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল, কিন্তু তারপরেই সহবেগে প্রবেশ করলো ঘরের ভিতর। গানের স্তর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলাম গুডুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির ৩-৪টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালে টর্চের আলোতে তার চক্ষু কুটুরে খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণ গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো? মালিক কি বলল? বাড়ি ভাড়া নেবে নাকি? দৌড়াতে দৌড়াতে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম, তখনও সেই ভয়ঙ্কর বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি। সমাপ্ত। আজকের মতো এইটুকুই। পরের দিনে আবার ফিরবো। সঙ্গে থাকবো আমি সুরজি। তোমাদের গুড নাইট। শুনতে ভুলো না, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। কি কোথা থেকে শুনছো নিশ্চয়ই বলো কিন্তু আমাকে। গুড নাইট।